আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যা কীর্তিকলাপ চলছে তাতে আমরা তো সম্পূর্ণ বিভ্রান্ত। এখন কূটনৈতিক ভাবে যে জিনিসগুলো সমাধান হয় সেগুলোকে কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো ইনস্টাগ্রামে, কখনো ফেসবুক, কখনো ইউটিউবে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। যে আলোচনাগুলো বৈঠকে একান্তেই হতে পারত। যেমন শামা ওবায়েদ তিনি বললেন যে ভারতকে ঠিক করতে হবে যে তারা কি সম্পর্ক চায়। এগুলো এক প্রকার হুমকি কূটনৈতিক ভাষায়। তারপরে আপনাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন ভারতকে উদ্দেশ্য করে আগে দুটো শর্ত দিয়েছেন, এক শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দুই হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ। তারেক রহমানের দিল্লি সফর যখন বড়সড় প্রশ্নের মুখে, তখন নতুন এক বিরোধের আবহ তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। যে বিষয়টি পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে মেটানো হয়েছে গত 5.5 দশক, সেই বিষয়টি আলোচনায় না মিটিয়ে সংঘাতের পথে আদায় করে নেয়ার রাস্তায় হাঁটার কথা বলল বাংলাদেশ। এটাকে চুলকে ঘা করা বলা যায় কিনা সেটা আপনার বিবেচ্য। তবে কথাটা হলো, বাংলাদেশ যদি ভেবে থাকে এ পথে গেলে তার তার হক মিলবে, তাহলে বলতেই হয় এটা বড় ভুল ভাবনা, এবং এর বড় মাসুল কিন্তু গুনতে হবে বাংলাদেশকে। এটা কেন বলছি এই প্রতিবেদনে বলবো সেটা। চলুন যাওয়া যাক আলোচনায়। বন্ধুরা, আজ ভারত বাংলাদেশ সম্পর্কের আকাশে এবার নতুন মেঘ জমতে শুরু করেছে। বিষয়টা সীমান্ত নয়, বাণিজ্য নয়, শেখ হাসিনাও নন। এবারের বিষয় জল, গঙ্গার জল। আর জল নিয়ে রাজনীতি দক্ষিণ এশিয়ায় নতুন কিছু নয়। পাকিস্তান বহু বছর ধরে সিন্ধু নদের জল নিয়ে ভারতের সঙ্গে বিরোধকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক, নিউট্রাল এক্সপার্ট, কোর্ট অফ আরবিট্রেশন সব দরজাই ব্যবহার করেছে ইসলামাবাদ। লাভ কি কিছু পেয়েছে এ পর্যন্ত? না। এবার প্রশ্ন উঠছে, বাংলাদেশও কি পাকিস্তানের দেখানো সেই পথেই হাঁটতে চাইছে? কারণ বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গত 19 আগস্ট এমন একটি কথা বলেছেন একটি সভায়, যাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এক সেমিনারে তিনি জানিয়ে দিয়েছেন 1996 সালের গঙ্গা জল বন্টন চুক্তির নতুন সংস্করণে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করতে হবে। এর মানেটা হলো 1996 সালে শেখ হাসিনার আমলে যে চুক্তিটা হয়েছিল সেখানে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত নয়। আর প্রয়োজন হলে অ্যানি এটাও বলেছেন, বাংলাদেশ যদি ভারত না মানে, বাংলাদেশ বিষয়টি ইন্টারন্যাশনাল ফোরাম অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতেও প্রস্তুত। মন্ত্রী বলেছেন বাংলাদেশের একটি চুক্তি চাই এবং বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে আন্তর্জাতিক ফোরামেও যাবে ঢাকা। একই সঙ্গে তিনি দাবি করেছেন নতুন চুক্তিতে থাকতে হবে কি, গ্যারান্টি ক্লজ, গ্যারান্টি দিতে হবে। এখানে প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, বাংলাদেশের মন্ত্রী সরাসরি বলেননি যে আমরা জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি। তিনি বলেছেন সেটা হলো প্রয়োজনে ইন্টারন্যাশনাল ফোরামে যাবেন। এটা ঠিক, বাংলাদেশের জল কূটনীতিতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। কিন্তু কেন এখন এই হুঁশিয়ারিটা দিলেন? যদি বুঝতাম আলোচনায় বসেছেন কিন্তু কোনো জায়গায় মীমাংসা হচ্ছে না, সমঝোতা হচ্ছে না, তখন একটা হুঁশিয়ারি দেওয়ার প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশ যাবে আন্তর্জাতিক ফোরামে। কিন্তু এখন কেন? কারণ ঘড়ির কাঁটা চলছে। 1996 সালের 12ই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন নিয়ে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল তার মেয়াদ 30 বছর, অর্থাৎ ডিসেম্বর 2026-এ বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তির আর্টিকেল 12-এ বলা আছে 30 বছর পরে
পারস্পরিক সম্পত্তির ভিত্তিতে এটা রিনিউ করা যাবে। সুতরাং আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চাইছে শুধু পুরনো চুক্তির রিনিউয়াল নয়, মনে রাখবেন শেখ হাসিনা 1996 সালে যে চুক্তিটা করেছেন তার রিনিউয়াল শুধু নয়, আরো শক্তিশালী একটা নতুন বন্দোবস্ত চাই বাংলাদেশে। আর সেই দাবির কেন্দ্রবিন্দুতে আছে কি? একটি শব্দ, গ্যারান্টি। বাংলাদেশ বলছে ভারতকে একটি নির্দিষ্ট পরিমাণ জল দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো বর্তমান চুক্তিতে কি আছে? খুব সহজ করে একটু বুঝিয়ে দিই বিষয়টি। ফারাক্কায় যদি 70,000 কিউসেক বা তার কম জল থাকে, আবার বলি ফারাক্কা যেখানে মুর্শিদাবাদে, যেখানে এখানে সেই ফারাক্কা ব্যারেজ আছে গঙ্গায়, সেখানে যদি 70,000 কিউসেক বা তার কম জল থাকে, ভারত ও বাংলাদেশ পাবে অর্ধেক অর্ধেক। 70 থেকে 75,000 কিউসেক জল যদি থাকে ফারাক্কায়, বাংলাদেশ মানে 70 হলে ভারত পাবে 35, বাংলাদেশ পাবে 35। যদি 70-এর বেশি 75,000 কিউসেক জল থাকে, বাংলাদেশ পাবে 35,000 কিউসেক, ভারত পাবে বাকিটা যতটাই থাকুক। আর 75,000 কিউসেকের বেশি যদি জল থাকে, ভারত পাবে 40,000, বাংলাদেশ পাবে বাকিটা। এর সঙ্গে মার্চ থেকে মে মাসের গুরুত্বপূর্ণ সময় মানে শুখা সময়, সেখানে পালা করে উভয় দেশের 35,000 কিউসেক করে জল পাওয়ার ব্যবস্থা রয়েছে বর্তমান চুক্তিতে। আর এখানেই বাংলাদেশের আপত্তি। তাদের বক্তব্য 1977 সালের একটা চুক্তি হয়েছিল মোরারজি দেশাইয়ের সঙ্গে বাংলাদেশের, সেখানে যে ধরনের মিনিমাম গ্যারান্টি ছিল 1996 সালের চুক্তিতে সেই রকম সুরক্ষা বা গ্যারান্টি বাংলাদেশের জন্য নেই 96-তে। সুতরাং এবার তাহলে দেখি 1977 সালের সেই গ্যারান্টি ক্লজটা কি ছিল। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 1977 সালে মোরারজি দেশাইয়ের ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের গঙ্গার জল নিয়ে একটা 5 বছরের চুক্তি হয়েছিল। সেখানে বলা হয়েছিল কোনো নির্দিষ্ট 10 দিনে গঙ্গার জল অস্বাভাবিকভাবে কমে গেলেও বাংলাদেশের প্রাপ্য জল সেই সময়ের নির্ধারিত অংশের 80% নিচে নামবে না। অর্থাৎ ধরুন যদি ফারাক্কায় তখন জলস্তর যদি 60% নেমে আসে, তাহলে বাংলাদেশে যে জলটা পাও না, ধরুন বাংলাদেশের তখন হয়তো এমনি 35,000 মিনিমাম পাওয়ার একটা কথা, তার থেকে যদি সেটা যদি 60% নেমে আসে, তাহলেও বাংলাদেশকে ওই 35,000 কিউসেক জলের 80% নিচে, মানে 35-এর 80% হচ্ছে 28,000 কিউসেকের মতো। সেই 28,000 কিউসেকের কমে জল দেওয়া যাবে না, তাই ভারতের যতটুকুই জল থাক। অর্থাৎ নদীতে জল কমে গেল, তবুও বাংলাদেশের জন্য একটা মিনিমাম প্রোটেকশন জলের ছিল 77-এর চুক্তিতে। প্রাপ্য জলের 80% কমপক্ষে দিতেই হবে বাংলাদেশকে। এই ব্যবস্থার নাম ছিল বিখ্যাত 80 বা 80% গ্যারান্টি ক্লজ। বোঝাতে পারলাম? কিন্তু 1982 এবং 1985 সালের পরবর্তী বন্দোবস্তে তখনও চুক্তি হয়েছিল, সেই ক্লজটা উঠে যায়, অর্থাৎ এই ক্লজটা থাকেনি। আর 1996 এই সময় কারা করেছিলেন চুক্তি? ওই যে 1982 এবং 85-তে তখন ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ, হাসিনা নন। 1996 সালের চুক্তিতে 1977-এর সেই একই ধরনের গ্যারান্টি ক্লজও আর ফিরে আসেনি। তাই এবার ঢাকা বলছে নতুন চুক্তিতে আমাদের গ্যারান্টি দিতে হবে, জল যত কমুক আমাদের জল এতটা দিতেই হবে। কিন্তু ভারতের পক্ষে এটা শুনতে খুব মনে হচ্ছে এটা তো ন্যায়সঙ্গত, তাদেরও এটা মনে হতে পারে যে তাদের দাবিটাও তো ন্যায়সঙ্গত, বাংলাদেশের দাবি। কিন্তু ভারতও পাল্টা বলতে পারে যে জল প্রকৃতি দিল না, সেই জল ভারত গ্যারান্টি দেবে কিভাবে? নদীর জল তো কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিট নয় যে গেলাম আর ভাঙিয়ে নিলাম। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বর্ষার প্যাটার্ন বদলাচ্ছে, ওপর থেকে জলের ডিম্যান্ড বেড়ে যাচ্ছে, কারণ আমাদের হিমালয় থেকে জল আসছে। সেই জল, গঙ্গার জল যত নিচে নামতে থাকবে তার ডিম্যান্ড বাড়ছে। ভারতের নিজের উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের কৃষি, পানীয় জল, পরিবেশ সব কিছুতেই চাহিদা রয়েছে, চাহিদা বাড়ছে। সুতরাং বাংলাদেশ যদি বলে
যে প্রকৃতিতে জল থাকুক আর না থাকুক আমাকে আমার নির্দিষ্ট জল দিতেই হবে, ভারত খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে পারে ঘাটতির দায়টা একা আপস্ট্রিম কান্ট্রি বা ভারত নেবে কেন? তোমরাও ভাগ করে নাও। 1982 এবং 1985 সালের চুক্তিতে এই জন্যই তো গ্যারান্টি ক্লজ তুলে দেওয়া হয়। 1996 সালে না হয় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, কিন্তু 1982 এবং 85 সালে কে ছিলেন শাসক? বাংলাদেশে হুসেন মোহাম্মদ এরশাদ। ভারত শক্ত অবস্থান নিয়ে এই গ্যারান্টি ক্লজ তুলে দিয়েছে। তখন থেকে সেটা আবার মানবে? প্রশ্নই ওঠে না। বরং 1996 চুক্তিতে যে বেশি জল দেওয়ার কথা বাংলাদেশকে, সেটা আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করবে ভারত। কারণ গঙ্গায় জল কমেছে আর ভারতের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে। ভারত ইতিমধ্যেই নিজের প্রয়োজনে বাংলাদেশকে দেয়া জলের পরিমাণ কম করে দেওয়ার ইঙ্গিতও কিন্তু দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের উচিত ছিল কি? ভারতের সঙ্গে আলোচনায় বসা আগের থেকে, অন্তত বছর খানেক আগের থেকে, যাতে অনেকদিন ধরে আলোচনাটা চলতে পারে, তা তারা করেনি। এখন ধমকি দিচ্ছে ইন্টারন্যাশনাল ফোরামে যাবে, আন্তর্জাতিক মঞ্চে। আন্তর্জাতিক মঞ্চ মানে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক আদালত ইত্যাদি। লাভ কি হবে কিছু? প্রথমে প্রশ্ন আসি, এই প্রশ্নটায় দেখি জাতিসংঘ তারা কোনো লাভ দিতে পারে কিনা। এখানে বাংলাদেশের হাতে একটা নতুন কূটনৈতিক অস্ত্র এসেছে, এটা দিয়েছেন মোহাম্মদ ইউনূস। 2025 সালে ইউনূসের আমলে ভারতের সঙ্গে নদী জল নিয়ে ঝগড়া করার জন্য বাংলাদেশ ইউনাইটেড নেশনস ওয়াটার কনভেনশনে যোগ দিয়েছে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই কনভেনশনে যোগ দেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশ 2025 সালের জুন মাসে এই কনভেনশনে অ্যাকসেশন করে, তাদের অন্তর্ভুক্ত হয়। এই কনভেনশনের মূল দর্শনটা কি? ট্রান্সবাউন্ডারি রিভার মানে দুটো আলাদা রাষ্ট্রের মধ্যে যে সমস্ত নদী আছে বা আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, যৌক্তিক ব্যবহার করতে হবে, তথ্য বিনিময় করতে হবে এবং এক দেশের ব্যবহারে অন্য দেশের বড় কোনো ক্ষতি যেন না হয় সেটাও দেখতে হবে। ঢাকা তার যুক্তি হতে পারে গঙ্গা তো শুধু ভারতের নদী নয়, এটা একটা ইন্টারন্যাশনাল রিভার সিস্টেম, অতএব বেসিন ওয়াইড ম্যানেজমেন্ট দরকার। ডেইলি স্টারের রিপোর্ট বলছে ওই একই সেমিনারে এই 19 আগস্ট আসিফ নজরুলও বলেছেন, আসিফ নজরুল বাংলাদেশের ওই বিপ্লবী সরকার মোহাম্মদ ইউনূসের তার বড় একজন, তার আইনমন্ত্রী, তিনি বাংলাদেশকে বলেছেন বাংলাদেশকে বেসিন ওয়াইড ওয়াটার ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের দাবির দিকে যেতে হবে। এর মানেটা কি? মানেটা ফরাক্কায় এসে কত জল পাওয়া গেল প্রশ্ন সেটা নয়। এই বেসিন ওয়াইড ওয়াটার ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে বাংলাদেশ জানতে চাইতে পারে ফরাক্কার আগে গঙ্গা নদীর যে বিরাট যাত্রাপথ হিমালয় থেকে, সেখানে কোথায় কত জল তোলা হচ্ছে, কোথায় বাঁধ হচ্ছে, কোথায় ইরিগেশন হচ্ছে, ভারতের রিভার লিঙ্কিং প্রজেক্ট ভবিষ্যতে গঙ্গার প্রবাহে কি প্রভাব ফেলবে, এখানে বাংলাদেশের কৌশলটা বুঝতে পারছেন? ঢাকা চাইছে আলোচনার ক্ষেত্রটা ফারাক্কার মধ্যে শুধু আবদ্ধ না রেখে বেসিন মানে পুরো জন্ম থেকে গঙ্গা এসছে তার উপরে নজর দিতে হবে বাংলাদেশকে। মানে গঙ্গার উৎপত্তি স্থল থেকে ফারাক্কা পর্যন্ত গঙ্গা জলের যে হিসাব, সেই হিসাব দিতে হবে বাংলাদেশকে। এটা ভারতের পক্ষে অনেক বেশি জটিল প্রস্তাব এবং অপমানজনক অসম্ভব একটি প্রস্তাব। গঙ্গা তখন ভারতের ভেতর দিয়ে বইবে বটে, তবে তার মালিকানার অনেকখানি কার্যত হবে বাংলাদেশের। এমন প্রস্তাব ভারত মানবে? এটা পাগল ছাড়া কারো মাথায় আসবে না। আর ইউএন কনভেনশন কি ভারতকে বাধ্য করতে পারবে? এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। বাংলাদেশ ওই ইউনাইটেড নেশনস ওয়াটার কনভেনশনে যোগ দিয়েছে, ভারত কিন্তু ওই কনভেনশনের পার্টি নয়। অতএব বাংলাদেশ সদস্য হয়েছে বলেই সেই কনভেনশনের সমস্ত ট্রিটি অব্লিগেশন স্বয়ংক্রিয়ভাবে ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে এমন নয়। আর এখানেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মৌলিক পার্থক্য। পাকিস্তানের হাতে কি আছে? তার হাতে যা আছে বাংলাদেশের হাতে তা নেই। 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল ইন্দাস ওয়াটার্স ট্রিটি। সেই চুক্তির মধ্যেই ডিসপিউট সেটেলমেন্টের আন্তর্জাতিক ব্যবস্থা রয়েছে। প্রথমে পার্মানেন্ট ইন্দাস কমিশন,
তারপর কোনো বিষয়ে যদি মতপার্থক্য হয় তাহলে নিউট্রাল এক্সপার্ট তার কাছে যেতে হবে। আর ডিসপিউট হলে কোর্ট অফ আরবিট্রেশনের ব্যবস্থা করতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকেরও একটা নির্দিষ্ট প্রসিডিউরাল রোল আছে। তাই পাকিস্তান ওই কিষানগঞ্জ গঙ্গা কিংবা রাতলে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নিয়ে আপত্তি তুললে আন্তর্জাতিক আরবিট্রেশন মেকানিজম ব্যবহার করার ট্রিটি বেসড রাস্তা পাকিস্তানের সামনে আছে। পাকিস্তান কোর্ট অফ আরবিট্রেশন চেয়েছিল, ভারত নিউট্রাল এক্সপার্টের পদ চেয়েছিল, কিন্তু 1996 সালের ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তিতে এমন আন্তর্জাতিক আরবিট্রেশন মেকানিজম নেই। বিরোধ হলে প্রথমে জয়েন্ট কমিটি, সেখানে সমাধান না হলে ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার্স কমিশন, সেখানেও যদি সমাধান না হয় বিষয়টা যাবে দুদেশের সরকারের কাছে। তারপর দুই সরকার মিউচুয়ালি ডিসকাশন করে সমাধান করবে। অর্থাৎ পাকিস্তানের মতো বাংলাদেশ চাইলো আর ট্রিটি মেকানিজম ধরে ওয়ার্ল্ড ব্যাংক বা কোর্ট অফ আরবিট্রেশনে চলে গেল, গঙ্গার ক্ষেত্রে সেই রাস্তা তৈরি করা নেই। এটা বিরাট পার্থক্য। পাকিস্তানের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সিন্ধু নদী জল বন্টন চুক্তি থাকা সত্ত্বেও পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে ভারত। অপারেশন সিন্দুরের এই ঘোষণার পর সোজা বলে দিয়েছে সন্ত্রাসের রক্ত আর জীবনের বাঁচাতে জল একসঙ্গে দিতে পারে না, মানে একসঙ্গে বইতে পারে না, অতএব দেব না তোমাদের সিন্ধুর জল। সেখানে বাংলাদেশ জাতিসংঘে নালিশ করলো আর ভারত ভয় পেয়ে সুরসুর করে দাবি মেনে নিল। এমনটা হয়? এটা ভাবা যায়? তাহলে তাহলে কি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফোরামের হুমকিটা ফাঁকা আওয়াজ? ফাঁকা আওয়াজ ওটা মোটামুটি ফাঁকাই, নাকের বদলে নরুন পাওয়ার মতো। কিংবা ওই যে কথাই আছে না, ঘরে খুব ছাড় পোকা হয়েছে, তো ছাড় পোকা মারা যাচ্ছে না, ছাড় পোকা মারতে ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার মতো ব্যাপার। মানে ওই গ্যারান্টি ক্লজ খুঁজতে গিয়ে কোনো রকম জলও যদি বাংলাদেশে না যেতে পারে, এমনও হতে পারে যেটা চীন করছে ব্রহ্মপুত্রের ওপরে বাঁধ দিয়ে, সেখানে ভারতের সেখানে আপত্তিতে তারা গ্রাহ্য করছে না। আবার জল না এলে ব্রহ্মপুত্রের এদের মেঘনা পদ্মা শেষ হয়ে যাবে, সেটাও তারা ভাবছে না, কারণ চীন বন্ধু, ভারত বন্ধু নয়। আর ইন্টারন্যাশনালাইজেশন মানে যে আদালতে গেলাম ভারতকে হারাতে হবে তা নয়। কূটনীতিতে আন্তর্জাতিকীকরণ নিজে একটা প্রেশার ট্যাকটিক্স। বাংলাদেশ বড়জোর কি করতে পারে? জল বন্টনকে ক্লাইমেটিক জাস্টিসের প্রশ্ন, সেই প্রশ্নে আসতে পারে। লোয়ার রিপারেন মানে একদম নিচের অববাহিকার যে রাষ্ট্র, তাদের প্রশ্ন, তাদের যে রাইট আছে সেই রাইট নিয়ে প্রশ্ন তুলতে পারে। এছাড়া এনভায়রনমেন্টাল ড্যামেজের প্রশ্ন করতে পারে, ইউএনের বিভিন্ন ফোরামে বিষয়টা তুলতে পারে, আন্তর্জাতিক জনমত তৈরির চেষ্টা করতে পারে। আর মজার ব্যাপার হলো বাংলাদেশের জন্য এই পথ একেবারে নতুন নয়। স্বাধীনতার মাত্র কয়েক বছর পর ওই 1976 সালে 75 তো মুজিবুর বঙ্গবন্ধু 15ই আগস্ট তাকে খুন করা হলো। 76 সালেই বাংলাদেশ গঙ্গার জল নিয়ে এখন যেমন মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান ভারতের বিরোধিতায় নেমেছে, তখনও ওই সময় সরকার বাংলাদেশ সরকার গঙ্গার জল নিয়ে 1976 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে গিয়েছিল, বিষয়টা তুলেছিল সেখানে। পরবর্তীতে ভারত বাংলাদেশকে আলোচনায় মিটিয়ে নেওয়ার জন্য একটা কনসেনসাস স্টেটমেন্ট হয়েছিল এবং তার পরের বছরে 1977 সালে মোরারজি দেশাইয়ের সঙ্গে চুক্তিটি হয়। অতএব ঢাকার রাজনৈতিক মহলে তখন কে ছিলেন? তখনও তার পরেও বোধহয় সম্ভবত তখন জিয়াউর রহমান ছিলেন। অতএব ঢাকার রাজনৈতিক মহলে কেউ যদি বলেন একবার ইন্টারন্যাশনাল প্রেশার কাজে লেগেছিল, আবার চেষ্টা করব, ক্ষতি কি? তার যুক্তি, তিনি তার মতো যুক্তি দিতেই পারেন। কিন্তু ভুলে গেলে চলবে না যে এবার পরিস্থিতি 1976-এর মতো নয়। আজকের ভারত 1976 সালের ভারত নয়। আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি, G20-র গুরুত্বপূর্ণ শক্তি, গ্লোবাল সাউথের প্রধান কণ্ঠগুলোর একটি। অন্যদিকে বাংলাদেশ ভারতের ডাউনস্ট্রিম নেবার হলেও তার অর্থনীতি, বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানি, কানেক্টিভিটি, রিজিওনাল ট্রানজিট সব ক্ষেত্রে ভারতের সঙ্গে তাদের জড়িয়ে আছে তারা। তাই প্রশ্ন উঠবে, ঢাকা কি সত্যিই জল বিরোধকে বাইল্যাটারাল নেগোসিয়েশন থেকে বের করে জিও পলিটিক্যাল কনফ্রন্টেশনে নিয়ে যেতে চাইবে? আরও বড় প্রশ্ন, এতে বাংলাদেশের লাভ কতটা? কারণ নদীর জিওগ্রাফি বদলানো যায় না। বাংলাদেশ ভারতের ডাউনস্ট্রিমেই থাকবে, ওপরে উঠতে পারবে না। জাতিসংঘ রেজলিউশন দিতে পারে, আলোচনা করতে পারে, রাজনৈতিক চাপ তৈরি হতে পারে, কিন্তু ভারত সেগুলো নাও মানতে পারে।
গঙ্গার জল শেষ পর্যন্ত আসবে তাহলে কোথা দিয়ে? ভারতের ভূখণ্ড দিয়ে, ভারতের মানসিকতার উপর নির্ভর করে। অতএব শেষ পর্যন্ত তারেক রহমান সরকারকে দিল্লির সঙ্গে বসতেই হবে, নইলে বিপর্যয়। এবার আসুন তিস্তা প্রসঙ্গে দুটো কথা বলি। তিস্তার সমস্যা আলাদা এবং আরো জটিল, কারণ তিস্তার ক্ষেত্রে এখনো পূর্ণাঙ্গ ওয়াটার শেয়ারিং ট্রিটি হয়নি। দীর্ঘদিন ধরে ঢাকা চুক্তি চাইছে, দিল্লিও বিভিন্ন সময় আগ্রহ দেখিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের স্বার্থ, শুকনো মরশুমে জলের বাস্তব প্রাপ্যতা এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক সব মিলিয়ে বিষয়টি আটকে আছে। আর এখানেই ভারতের ফেডারাল স্ট্রাকচার বাংলাদেশের সামনে বাস্তব সমস্যা। দিল্লি একা রাজনৈতিক সিদ্ধান্ত নিলেই সবসময় সমস্যার সমাধান হয়ে যায় না। যেমন গঙ্গার ক্ষেত্রেও বিহার সমস্যা তৈরি করেছে, ইতিমধ্যেই বলেছে বিহারের স্বার্থ উপেক্ষা করে বাংলাদেশকে জল দেওয়া যাবে না। আর তিস্তা উত্তরবঙ্গের জীবন রেখা, বাংলাদেশের যেমন দাবি আছে পশ্চিমবঙ্গের মানুষেরও দাবি আছে। তাই তিস্তার ক্ষেত্রে কোনো সাস্টেনেবল সেটেলমেন্ট করতে গেলে ঢাকা দিল্লির পাশাপাশি কলকাতার উদ্বেগও উপেক্ষা করা যাবে না। মনমোহন সিংকে ঢাকায় পাঠিয়ে মমতা ব্যানার্জি আটকে দিয়েছিলেন তিস্তা চুক্তি। লিখে রাখুন, যে পথে চলেছে ঢাকা দিল্লির সম্পর্ক, তাতে কলকাতা থেকে শুভেন্দুও মমতার পথেই হাঁটবেন, অন্তত এই ব্যাপারে তো বটেই। তাহলে পাকিস্তানের পথে বাংলাদেশ, এই তুলনাটা কতটা ঠিক? আমার মতে কৌশলগত অর্থে ঠিক, কিন্তু প্রয়োগগত অর্থে একেবারেই ভুল। পাকিস্তানের পুরনো কৌশল হলো ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিরোধে কাঙ্ক্ষিত ফল না পেলে ইন্টারন্যাশনাল মেকানিজম এবং ইন্টারন্যাশনাল ওপিনিয়ন ব্যবহার করা। সেটা সেই কাশ্মীর থেকে শুরু হয়েছে, পেয়েছে কিছু, পায়নি। বাংলাদেশের সাম্প্রতিক বক্তব্যেও সেই প্রবণতার আভাস রয়েছে। এ পর্যন্ত ঠিক। ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার ব্যাপারে পাকিস্তান আর বাংলাদেশ এক জায়গায় চলে গেছে, কিন্তু আইনি অর্থে এই তুলনাটা একেবারেই ভুল। কারণ পাকিস্তানের ইন্ডাস ট্রিটি আছে, বাংলাদেশের কোনো গঙ্গা ট্রিটি সেই ব্যবস্থা নেই যেখানে ইন্টারন্যাশনাল ডিসপিউট রেজলিউশন মেকানিজম রয়েছে। সুতরাং পাকিস্তান যে দরজা দিয়ে ঢুকতে পারে, বাংলাদেশ সেই একই দরজা দিয়ে ঢুকতে পারবে না। বাংলাদেশকে আগে দরজাই খুঁজতে হবে, খুঁজলেও পাবে না দরজা, কারণ দরজাই তো নেই। আর ভারত, আমার ধারণা ভারত প্রথমেই কনফ্রন্টেশনে যাবে না, যায় না ভারত, কারণ কূটনীতিটা ভারত বোঝে। দিল্লি বলবে আসুন বসুন আলোচনা করুন, টেকনিক্যাল ডেটা দেখুন, বাস্তবে কত জল আছে দেখুন, তারপর নতুন ফর্মুলা তৈরি করা যাক। কারণ ভারতের স্বার্থ চুক্তি ভেঙে দেয়া নয়। বাংলাদেশের সঙ্গে গঙ্গার জল নিয়ে কোনো এগ্রিমেন্ট না থাকা ভারতের পক্ষেও ডিজায়ারেবল নয়। কিন্তু দিল্লি এমন কোনো গ্যারান্টি দেবে না যাতে ভবিষ্যতে প্রাকৃতিকভাবে জল কমে গেলেও ভারত ট্রিটি ভায়োলেশনের দায়ে পড়ে। অর্থাৎ ভারত বলবে ওসব গ্যারান্টি ফ্যারান্টি নয়, ডিস্ট্রেস মেকানিজম, শেয়ারিং মেকানিজম হবে বড় জোর। জল বেশি থাকলে দু দেশ ভাগ করবে, জল কমলে শর্টেজও দুটো দেশই ভাগ করে নেবে। বন্ধুরা, গঙ্গার জল নিয়ে আগামী কয়েক মাসের আলোচনা শুধু জল বন্টনের আলোচনা নয়, এর মধ্যে মিশে থাকবে ভারত বাংলাদেশের সামগ্রিক সম্পর্ক, বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স, পশ্চিমবঙ্গের স্বার্থ, ক্লাইমেট চেঞ্জ, আন্তর্জাতিক নদী আইন এবং দক্ষিণ এশিয়ার জিও পলিটিক্স। ঢাকা এবার বার্গেনিং টেবিলে বসছে না, বসার আগেই জানিয়ে দিচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ফোরামে যেতে পারি। যান, তবে এটা মনে রাখবেন, একই বাংলাদেশ ওরা প্রেশার ট্যাকটিক্স দিচ্ছে, আর ভারত দয়ালু বটে, তবে বোকা নয় যে বলবে আও বাহেল মুঝে মার দো, ষাঁড় তুমি এসে আমাকে গুতো, এটাও ভারত বলবে না। সুতরাং বাংলাদেশের মাননীয় মন্ত্রী অ্যানি সাহেব এবং পূর্বতন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, এখনো সময় আছে। আপনাকেও দেশটার যদি বাঁচাইতে চান, যদি শুকিয়ে না মরতে চান, তবে আলোচনার টেবিলে আসুন, বসুন ভারতের সঙ্গে। আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসুক সমঝোতার ফর্মুলা। তা যদি না করে বসে থাকেন গো ধরে ঢাকায়, আর ভারতকে ল্যাং মারার ফন্দি আটতে চান, তার ফল কি হবে জানেন? আমও যাবে, ছালাও যাবে। 1996 চুক্তিতে যে জলটুকু পাচ্ছেন, এখন যে জল পাচ্ছেন সেই জলও পাবেন না। কেউ আপনাদের বাঁচাতে পারবে না, কোনো জাতিসংঘের বাবা এসে আপনাকে বাঁচাতে পারবে না, তাদের ক্ষমতা নেই বাঁচা।